আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ-আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু, 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি, বিরোধী দলীয় উপনেতার দাবি। অহেতুক অনেক প্রকল্প একনেকে গেছে বলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর স্বীকারোক্তি। এবং টি-20 বিশ্বকাপে বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে বাংলাদেশ। জয়ের বিকল্প নেই টাইগারদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটিরও বেশি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। তিনি ছাড়াও আরও 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগে মামলা দায়েরের পর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। দুই পক্ষের শুনানি শেষে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী 15 জুলাই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। তিনি বললেন 437 কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব। হঠাৎ করে তিনি 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা সরিয়ে ফেললেন। শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য। তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না? আদালত আদেশ দিয়েছে আগামী 15 জুলাই থেকে বিচার শুরু হবে ডক্টর ইউনূসের। তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে 4 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারেন ডক্টর ইউনূস। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেভাবে বিচার হয় ডক্টর ইউনূসেরও ঠিক সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলছেন তা অসত্য, যা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবুর সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় গোপন বৈঠক করেন কিলিং মিশন প্রধান চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। সেখান থেকে ভিডিও কলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জানান অপারেশন সাকসেসফুল। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন, শিমুলের দেয়া তথ্য যাচাই করতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এমপি আনারের মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। আদালতে দেয়া স্বীকারোক্তিতে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কয়েকজন আওয়ামী লীগ নেতার জড়িত থাকার তথ্য দেয় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। তার দেয়া তথ্যে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। মঙ্গলবার আটক করা হয়েছে আরেক আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে। তাকে কখনো আলাদা আবার কখনো গ্যাসবাবুর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন,
সে আরেকজন নেতার কথা বলেছেন। আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি। এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাইবেন, সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন। আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। বাবার হত্যার যথাযথ তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আবারও দেখা করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বলেছেন, তদবিরের চাপে যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে জাগছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি একটা প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আনোয়ারুল আজিম হত্যার তদন্তে কোনো চাপ নেই বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না, কে চাপ দিবে কাকে। টাকার লেনদেন সহ বিভিন্ন ঘটনা সন্দেহজনক বলে অভিযোগ করেন মুমতারিন ফেরদৌস ডরিন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি। সিপিডি সংলাপে আওয়ামী লীগের এই দফায় প্রথম মেয়াদে মন্ত্রীর দায়িত্বে থাকা জাতীয় পার্টির এই সংসদ বলেছেন, খাদের কিনার থেকে উত্তরণের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করেন, তার হাত দিয়ে অনেক অহেতুক প্রকল্প গেছে, একনেকে এখনো যাচ্ছে। তারা বলেন, বাজেট দূরে থাক, আইন প্রণয়নেও এখন সংসদ সদস্যকেও কোনো ভূমিকা রাখেন না। ক্ষমতার শীর্ষে থাকা সর্বোচ্চ নেতৃত্বের আশেপাশে সিন্ডিকেটের কথায় বাজেট তৈরি হয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে লেকচার হোটেলে গবেষণা সংস্থা সিপিডির আলোচনা। মূল প্রবন্ধে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ চিত্র তুলে ধরেন। ক্ষমতাবানদের আঙুলের ইশারায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, অর্থ মন্ত্রণালয় চলছে, অভিযোগ করেন আলোচকরা। যখন হাইকোর্ট বলে না অমুক ব্যক্তি বা অমুক কোম্পানির ব্যাপারে কোন রকম তদন্ত করবার নির্দেশনা আমরা দিচ্ছি না, তবে হ্যাঁ দুজন চাইলে তদন্ত করতে পারে, কিন্তু সেই দুজন তো আসলে তদন্ত করবে না, সেটা আমরা খুব ভালো মতো জানি। কৃষকরা সব মিলিয়ে লোন পেয়েছিল 52,000 কোটি টাকা। কৃষকদের বিরুদ্ধে মামলা হয়েছে, সার্টিফিকেট মামলা 1,26,119টা। যারা 1,000 কোটি টাকা ঋণ ফেরত দিচ্ছে না, তাদেরকে দড়ি বাঁধার দরকার নাই, তাদের কিন্তু হাত ধরে যদি নিয়ে আসতো। ফেসবুকে রিলে যে সাদেক এগ্রোতে 1 কোটি টাকা যে গরু বেচা হচ্ছে, এটা দেখে দে থিঙ্কিং এভরিথিং ইজ ফাইন, বাট থিংস আর নট ফাইন ইন বাংলাদেশ। প্রাইভেট সেক্টরের ভিউ এই বাজেট দেখার পর ইজ ইনকম্পিটেন্সি coupled with arrogance, and this is dangerous for us. নীতি নির্ধারকদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। আমি অন্যের কথা শুনবো না, ভিন্ন মত শুনবো না, অন্যের লেন্সকে বোঝার চেষ্টা করব না, সেই প্রবণতা যদি থাকে। আলোচকরা বলেন, জবাবদিহিতা না থাকা সংস্কৃতির খেসারত, অর্থনীতিতে আজকের চরম অব্যবস্থাপনা। আমরা তো রিসেন্ট এডিপি রিভিশনে কি দেখেছি, অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট, এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে। 16,000 কোটি টাকা বাদ দেয়া হয়েছে, 12,000 শিক্ষায় আর 4,000 স্বাস্থ্যে। প্রতি বাজেটে আলোচনা বলে একটা জিনিস আছে, মানে যেটার সাথে কোনো কৌশলের সম্পর্ক নাই কিন্তু ভালো ভালো কথা আছে, সেগুলোর একটা ছড়াছড়ি সবসময় থাকে। 2022 সাল থেকে ব্যবস্থা নেওয়া হলে অর্থনীতির এই বেহাল দশা এড়ানো যেত, মনে করেন নীতি নির্ধারকের কেউ কেউ। এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার একটু গেছে বা যাচ্ছে, যেগুলোর সঙ্গে আমি মনে পারে এক করছিলাম না। আমার একটু আগের কথাটার সঙ্গে বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, আজকে ইন দ্য উইকেস্ট পজিশনে এসে গেছে। আমার
জানা মতে এই এত বছরের আই এম ইন পলিটিক্স ফর এ লং টাইম, আই এম ইন দ্য পার্লামেন্ট ফর এ লং টাইম, আমি বলছি আমার জানা মতে এইবারের চেয়ে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই না। অর্থনীতির কোনো সূচকই ইতিবাচক দেখছেন না অর্থনীতিবিদরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শিশুদের মেধা ও নেতৃত্ব বিকাশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব খেলাধুলা দিবস। খেলাধুলা শিশুদের সামাজিক প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে বলছেন বিশেষজ্ঞরা। রাজধানী সহ সারা দেশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। গত 25শে মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে 140টির বেশি দেশের সম্মতিতে 11 জুনকে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে বা আন্তর্জাতিক খেলাধুলা দিবস ঘোষণা করা হয়। দিবসটির মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ ও মেধার বিকাশ ঘটানো। গুরুত্ব নিয়ে মঙ্গলবার দিবসটি বাংলাদেশেও পালিত হয়। রাজধানীতে অসংখ্য স্কুল থাকলেও মাঠ রয়েছে হাতে গোনা কয়েকটি। তবে সেসব মাঠের বেশিরভাগ খেলাধুলার অনুপযোগী। মাঠ সংকটে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আমরা প্রতিদিন স্কুলে টিফিন টাইমের পর আমরা খেলাধুলা করি। যদি আমাদের মাঠ নেই তাও আমরা মাঠ থাকলে আরো ভালো খেলতে পারবো। আমাদের মাঠ নেই, আমাদের যদি মাঠ থাকতো তাহলে আমরা আরো ভালো খেলাধুলা করতে পারতাম। আমাদের যদি বড় মাঠ থাকতো তাহলে আমরা আমার প্রিয় খেলা ক্রিকেট খেলতে পারতাম। শিক্ষক ও অভিভাবকরা বলছেন খেলাধুলা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে। যারা খেলাধুলা করে তারা সব বিষয়ে কিন্তু এগিয়ে, একটু শিক্ষা দীক্ষা অন্যান্য বুদ্ধি সব দিকে তারা একটু স্মার্ট হয়। খেলাধুলা হচ্ছে একটা ব্রেন স্টর্মিং হচ্ছে, তার এনার্জি প্লাস হচ্ছে, তার বহুমুখী প্রতিভা বিকাশ হচ্ছে। শিশুদের দক্ষতা বিকাশে খেলাধুলা ভূমিকা রাখে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিবার, সমাজ, সরকার ও অংশীজনদের নিয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। একটা সুবিধা বঞ্চিত শিশু আর একটা অবস্থাপন্ন শিশু তারা যেন ইনইকুয়াল জায়গাতে না থাকে। সেই জায়গাটা ইকুয়াল করতে গেলে ওই প্লেটা খুব ইম্পর্টেন্ট। কারণ খেলার মাধ্যমে শিক্ষা বলি বা খেলার মাধ্যমে কিছু কিছু কগনিটিভ ডেভেলপমেন্ট আছে, সেই জিনিসগুলো যদি একটা সার্টেন টাইমের মধ্যে না হয় তাহলে কিন্তু ওই শিশুটা ওই যে প্রথম থেকেই পিছিয়ে গেল। পরিবারের মধ্যেও যেমন পরিবেশটা সৃষ্টি করতে হবে এবং তার পাশাপাশি স্কুলেও শিশু খেলবে, কিন্তু পরিবার তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। শিশুর চারিপাশে যে আত্মীয় স্বজন আছে সবাই মিলে কিন্তু শিশুর জন্য খেলার পরিবেশটা সৃষ্টি করে এবং মা বাবার এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। খেলাধুলার মাধ্যমে একটি শিশুর সঙ্গে অন্য শিশুর সংযোগ তৈরি হয়, বিকাশ ঘটে নেতৃত্বের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন হচ্ছে। নাগরিক জীবনকে স্বাভাবিক ছন্দে ধরে রাখার জন্য ছাদ কৃষি উদ্যোগগুলো পরিণত হয়েছে অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা মিরপুর ডিওএইচএস এর মুসলিমা বেগমের ছাদ কৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকার বাসিন্দা মুসলিমা বেগম ছোটবেলা থেকেই কৃষি এবং প্রকৃতির প্রতি তার দুর্বলতা থাকলেও বর্তমানে নগর জীবনে একাকিত্ব গোছাতে গড়েছেন ছাদ কৃষি। 6তলা বাড়ির উপরে 2200 বর্গফুটের ছাদে উৎপাদন করছেন সবজি, ফুল, ফল, রকমারি উদ্ভিদ। এগুলো বাড়ি বানানোর সময় তো আপনি করেছেন? এটা প্ল্যান করেছিল, কারণ আমার হাজবেন্ড উনিও একজন গাছপ্রেমী ছিলেন। তো ওইভাবে প্ল্যান করেই করেছি। তোমরা কি খেয়েছেন একবার? হ্যাঁ, এখনো খাইনি, ওখানে ধরেছে একটা। ওটা আম তো মাশাআল্লাহ বেশ ভালো আম হয়েছে। হ্যাঁ, কিউ যায় এটা না, ওইটা চাল কুমড়ো হয়েছে। এবার শীতে প্রচুর সিম খেয়েছি আর বরবটি খেয়েছি। তিনি শুধু নিজেদের প্রয়োজন মিটিয়ে থেমে নেই, ছাদ কৃষির তাগিদ অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি কয়েকটা গ্রুপের সঙ্গে আছি। আপনাদের গ্রুপটা বেশ সবারই গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, আমি কয়েকটা গ্রুপে আছি। আপনার যে প্রোগ্রামটা, এটা তো উদ্বুদ্ধ ব্যাপার আছে। তখন থেকেই মানুষ চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে, আমারও ছাদ হবে, একটা বাড়ি হবে, আমিও করব। তার দাবি, বিভিন্ন গ্রুপ ভিত্তিক সামাজিক আন্দোলনে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন, পারস্পরিক সম্পর্কের ভেতর দিয়ে গড়ে তুলছেন ছাদ কৃষি। ওদেরকে যখন বলি যে আমরা অমুক গ্রুপ থেকে এটা পেয়েছি কিংবা অমুক গ্রুপে এরকম পাওয়া যায় কিংবা অমুকে, তখন ওরা অ্যালার্ট থাকে যে হ্যাঁ অনলাইন কিংবা গ্রুপ থেকে ওরা জানে। ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি ভালোবাসা, সেই চেতনা থেকে বড় হয়ে এটি একটি নিয়মিত চর্চায় রূপ নিয়েছে আর প্রতিষ্ঠা লাভ করেছে এরকম একটি ছাদ কৃষিতে। গণমাধ্যমের প্রচারণা এবং সামাজিক যোগাযোগ, এই দুটি ক্ষেত্রই বাংলাদেশের শহর অঞ্চলগুলোকে এই সবুজায়ন করার ক্ষেত্রে কিছুটা
ভূমিকা রাখছে। ঢাকার মিরপুর ডিওএইচএস এর মুসলিমা বেগমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার সময় হয়ে গেল আই স্পোর্টসের। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। বুশা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ 2024। ধন্যবাদ আপনাকে। শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হল অঞ্চল ভিত্তিক চাইল্ড ক্যাম্প 2024। ক্যাম্পের মধ্য দিয়ে দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের অঞ্চল ভিত্তিক শিশু পরিষদের অর্ধশতাধিক সদস্যের মতামত প্রদানের মাধ্যমে নেতৃত্ব প্রদানকারী সদস্যদের নিয়ে গঠন করা হল অঞ্চল ভিত্তিক শিশু পরিষদ। তানভীর লিমনের রিপোর্ট। শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হল অঞ্চল ভিত্তিক চাইল্ড ক্যাম্প 2024। দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের অঞ্চলভিত্তিক শিশু পরিষদের অর্ধশতাধিক সদস্যদের মতামত প্রদানের মাধ্যমে নেতৃত্ব প্রদানকারী সদস্যদের নিয়ে গঠন করা হয় অঞ্চলভিত্তিক শিশু পরিষদ। দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ মাইনুদ্দিন মাইনুল। তোমাদের পরিবারের যতটুকু ক্ষমতাই থাকুক না কেন, সমাজে তোমরা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া। শিশু এবং কিশোর কিশোরী যারা আছে বন্ধু হতে চাই আমি। দিনাজপুর সদর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিবেতা দাস ও গুড নেইবার্স বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তাগণ। তানফির লিমন, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। মাদকাসক্তির তথ্য গোপন করে অস্ত্র কেনার মামলায় মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত। সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ডের আশঙ্কা। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত হয়েছে। এরপর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়া কয়েকটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। পরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। তারা বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও বলেন সংসদ সদস্যরা। অনুষ্ঠিত হলো জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2022 বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী শীর্ষক কর্মশালা। সকালে আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এই আয়োজন করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডিজেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। আয়োজনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণির লিখিত বক্তব্য পাঠ করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি যথাযথভাবে বাস্তবায়নের পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, DRR এর উপদেষ্টা স্বপ্না রেজা সহ অনেকে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে আর্থ সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী বিভাগীয় সেমিনার হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন কক্ষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজুল আলম মাসুম ওই সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সমন্বয় বিভাগের পরিচালক হাবেজ আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বার্তা সংস্থা AP জানিয়েছে 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার।
সে সময় আগ্নেয়াস্ত্র কেনার ফর্ম পূরণে বাধ্যতামূলক তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন, কেউ অস্ত্র কিনতে চাইলে তিনি মাদকাসক্ত কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে তিনি মাদকাসক্ত নন বলে জানান। অস্ত্রটি নিয়ে 11 দিন নিজের কাছে রাখেন হান্টার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্য আদালতের জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার 3টি অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চট্টগ্রামের উত্তর কাপ্টলির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের উদ্যোগে 3 দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কর্মশালা, সনদ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুকে সংবর্ধনা দেয়া হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। অদিতি সঙ্গীত নিকেতনের সভাপতি সাবেক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, অদিতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা টুন্টু দাস বিজয়, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসাইন, চট্টগ্রাম নৃত্য সংসদের সভাপতি শুভ্রা সেনগুপ্তা সহ অন্যরা। এবার রয়েছে কৃষি সংবাদ। রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ডক্টর সুরজিৎ সাহা রায়ের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন A2I এর হেড অফ কালচার অ্যান্ড কমিউনিকেশন পূরবী মতিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা BM রাশেদুল আলম। সেমিনারে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান ও গণমাধ্যম প্রতিনিধিরা। এবারে প্রকৃতি সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। বাংলাদেশের ৮৬,৩৫৭ জন সহ বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২০ লাখ মুসলমান বৃহস্পতিবার রওনা দেবেন মিনার উদ্দেশ্যে। বাংলাদেশি হাজিদের মিনা যাত্রায় সার্বিক সহায়তা দিচ্ছে মক্কা হজ মিশন। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা। হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হাজিরা। এবার একটু গরম, কিন্তু গরমের ভিতরেও সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার উভয়েরই যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারপরে মুজদালিফা এবং মিনায় কঙ্কর মেরে আবার তাওয়াফের মাধ্যমে আমাদের হজব্রত পালন করব। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। এই বছর হজ ব্যবস্থাপনা কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হজ ব্যবস্থাপনা, মাননীয় মন্ত্রী সচিব মহোদয় আছেন সবাই এখানে আমাদের মক্কার হজ অফিস থেকে সমস্ত কোঅর্ডিনেট করা হচ্ছে। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট আর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা আশা করি আমাদের ৮৫,০০০ হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ।
রাত পোহালে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে 20 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান রওনা হবেন পবিত্র মিনার উদ্দেশ্যে। সেখানে তার প্রথম দিন অবস্থান করে পরের দিন রওনা দিবেন আরাফাত ময়দানে, যেখানে অবস্থান মানেই হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কমিউনিটি CSR ক্যাম্পেইন করছে জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন। এর অংশ হিসেবে মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকায় এই কার্যক্রম আয়োজন করা হয়। কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য বড় পলি ব্যাগ ও পশুর রক্ত ধুয়ে আঙিনা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার, কোরবানি শেষে বর্জ্য অপসারণের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ এবং কমিউনিটির ভেতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম, CMO মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এবং স্বপ্ননগর আবাসিক এলাকার কমিউনিটির নেতৃবৃন্দ। দেশের প্রায় 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এই রোগটি হৃদরোগ, ডায়াবেটিস এবং শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার সাথে সরাসরি সম্পর্কিত। শুধুমাত্র খাদ্যাভ্যাস, হাঁটা ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার ও ন্যাশ প্রতিরোধ করা যায়। হেপাটোলজি সোসাইটির উদ্যোগে 7ম গ্লোবাল ফ্যাটি লিভার ডে উদযাপন উপলক্ষে সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। BSMMU এর লিভার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর ASM মতিউর রহমান। বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রাল এসি শুল্ক 11% বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যাসোসিয়েশন ব্রামা। রাজধানী পল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, প্রস্তাবিত বাজেটে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসরের উপর 7% শুল্ক আরোপ করা হয়েছে। বর্তমানে থাকা 11% শুল্কের বিপরীতে হঠাৎ করে 49% বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়াটা অযৌক্তিক বলে দাবি তাদের। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। রাজধানীতে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়র জন্মদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় মন্ত্রী আশা করেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় বরাবরের মতো বাংলাদেশ পাশে পাবে যুক্তরাজ্যকে। সবার জন্য উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ব্রিটিশ কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ফাউন্ডেশন ইংলিশ টেস্ট সফলভাবে সম্পন্নকারীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজকরা জানান, সম্প্রতি দেশের 8টি স্থানে ফাউন্ডেশন ইংলিশ টেস্ট পরিচালনা করেছে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ICT মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান, প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে SSC ও সমমানা পরীক্ষায় GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের উদ্যোগে উপজেলা 28টি মাধ্যমিক স্কুল, 10টি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 322 জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো।
চট্টগ্রামের মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়ায় উপকূলীয় অঞ্চলের জলদস্যু আত্মসমর্পণ করে আলোর পথে আসা ৭৭ জনের মাঝে পবিত্র ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করেছেন র্যাব মহাপরিচালক। সে সময় তাদের বর্তমান জীবনধারা নিয়ে মতবিনিময় সভা হয়। র্যাব ৭-এর ব্যবস্থাপনায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে র্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল আলম, মিডিয়া অফিসার, বাঁশখালী থানা পুলিশ সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত করে নন ক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানের সংবিধান বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর ভবনের সামনে প্রতিবাদ সভায় তাদের দাবিগুলো তুলে ধরা হয়। সব ধরনের অবৈধ পদোন্নতি ও পদায়ন বাতিল করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা। বাস ট্রাকে টায়ারের আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করার দাবি অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার। সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, হঠাৎ করে টায়ারের দাম ৪৫,০০০ থেকে ৭০,০০০ টাকা হয়ে যাওয়ায় বড় গাড়ির মালিকরা পুরনো টায়ারের বদলে করতে বেশি সময় নেন, ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সংবাদ সম্মেলনে ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন নেতারা বলেন, বাজেটে ইলেকট্রিক গাড়ি ক্ষেত্রে কোনো প্রণোদনা নাই। সরকার সুবিধা দিয়েছে বলেই টু হুইলার শিল্পে ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। কাজেই ইলেকট্রিক ভেহিকেল শিল্পকে প্রণোদনা দিলে নতুন বিনিয়োগ আসবে। এবারে খেলার খবর।